এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুক্তরাষ্ট্র ইউক্রেনের চুক্তি এখন সিদ্ধান্ত মস্কোর হাতে। পারমাণবিক আলোচনার জন্য বেইজিংয়ে বৈঠক করবে ইরান, রাশিয়া, চীন। পাকিস্তানের ট্রেন ছিনতাই, আত্মঘাতী হামলা, আতঙ্কে উদ্ধার অভিযানে জটিলতা। সম্পর্কের শীতলতা কমাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া গোয়েন্দা প্রধানদের ফোনালাপ। যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। কলম্বিয়ায় বোমা হামলায় 5 সেনা নিহত। এবার নাসার প্রধান বিজ্ঞানীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের চুক্তি এখন সিদ্ধান্ত মস্কোর হাতে। ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রস্তাবে সম্মতি জানালেও রাশিয়ার প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার সঙ্গে আলোচনা করবে এবং সিদ্ধান্ত নেওয়ার পালা মস্কোর হাতে। সৌদি আরবে দীর্ঘ আলোচনা, আশাবাদী যুক্তরাষ্ট্র। সৌদি আরবের জেদ্দায় 8 ঘণ্টার দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। এই আলোচনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়েও সম্মত হয়। মার্কো রুবিও জানান, আমাদের প্রত্যাশা রাশিয়ার জবাব ইতিবাচক হবে এবং শিগগিরই আমরা আলোচনার পরবর্তী ধাপে যেতে পারব। পারমাণবিক আলোচনার জন্য বেইজিংয়ে বৈঠক করবে ইরান, রাশিয়া, চীন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে রাশিয়া ও ইরানের সঙ্গে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজন করবে চীন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, প্রতিনিধিরা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, আগামী শুক্রবার ত্রিপক্ষীয় এই বৈঠকে থাকবেন চীনের পররাষ্ট্র উপমন্ত্রী মা ঝাওক্সু, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। এই তিনটি দেশই চলতি সপ্তাহে সিকিউরিটি বেল্ট 2025 নৌমহড়া চালায়। গত সকালে চীনা নৌবহর ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমায় পৌঁছে। পাকিস্তানের ট্রেন ছিনতাই, আত্মঘাতী হামলা, আতঙ্কে উদ্ধার অভিযানে জটিলতা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা কয়েকশো যাত্রীসহ একটি ট্রেন ছিনতাই করেছে গতকাল মঙ্গলবার। সর্বশেষ তথ্য অনুযায়ী তারা 155 জন যাত্রীকে উদ্ধার করেছে। ওই ঘটনার পরপরই জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। একই সময় 27 জঙ্গিকে হত্যা করা হয়েছে। বুধবার নিরাপত্তা সূত্র জানিয়েছে, জিম্মি করা বেশ কয়েকজন যাত্রীর পাশে আত্মঘাতী বোমা হামলাকারীরা বসে থাকায় উদ্ধার প্রচেষ্টাকে জটিল হয়ে পড়েছে। আত্মঘাতী হামলাকারীরা নারী ও শিশুদের 3টি আলাদা জায়গায় নিয়ে গেছে। যেহেতু আত্মঘাতী বোমা হামলাকারীরা নারী শিশুদের সঙ্গে আছে, জঙ্গিরা তাদের নিয়ে মানব ঢাল বানিয়ে ঝুঁকি তৈরি করেছে। সে কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান চালানো হচ্ছে। সরকার জানিয়েছে, তারা এখন পর্যন্ত 155 জন যাত্রীকে উদ্ধার করেছে। জঙ্গিদের হাতে কতজন এখনো বন্দী রয়েছেন সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সম্পর্কে শীতলতা কমাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া গোয়েন্দা প্রধানদের ফোনালাপ। যুক্তরাষ্ট্র ও রাশিয়া গোয়েন্দা সংস্থার প্রধানরা দীর্ঘদিন পর ফোনালাপে অংশ নিয়েছেন। দুই দেশের সম্পর্কের চলমান উত্তেজনা কমানোর জন্য তারা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জন র্যাডক্লিফ এবং রাশিয়ার বহি গোয়েন্দা সংস্থা এর প্রধান সের্গেই নারিশকিন ফোনালাপ করেন। কয়েক বছরের মধ্যে এটি তাদের প্রথম সরাসরি যোগাযোগ। সংবাদ সূত্র জানায়, তারা দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে নিয়মিত জনসংযোগ রাখার বিষয়ে একমত হন। মস্কো ওয়াশিংটন সম্পর্কে ক্রমবর্ধমান সংঘাত কমিয়ে আনার দিকেও গুরুত্ব আরোপ করা হয়। এদিকে একই দিনে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। এই আলোচনার জন্য সৌদি আরবে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে 2022 সালের নভেম্বর মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় রুশ গোয়েন্দা প্রধান নারিশকিনের সঙ্গে সাবেক সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের বৈঠক হয়েছিল। এরপর দীর্ঘদিন দুই দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কোনো সংযোগ হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েনের মাঝে এই ফোনালাপ নতুন একটি কূটনৈতিক বার্তা বহন করতে পারে। তবে এর ফলে দীর্ঘমেয়াদে কতটা পরিবর্তন আসবে তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। ইউরোপীয় ইউনিয়ন আগামী মাস থেকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বুধবার ইউরোপীয় কমিশন জানিয়েছে প্রাথমিকভাবে 26 বিলিয়ন ইউরো মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে। এর মধ্য দিয়ে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ার বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হবে। তবে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন জানিয়েছেন, ইউরোপ আলোচনার জন্য দরজা মুক্ত রেখেছে, উচ্চ শুল্ক কারো স্বার্থে নয় বলেও মনে করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর 25% বর্ধিত শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে তারা 1 এপ্রিল মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ শেষ করবে এবং 13 এপ্রিলের মধ্যে শুল্ক সম্পূর্ণরূপে কার্যকর হবে। ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, আজ আমরা যে পাল্টা ব্যবস্থা নিচ্ছি তা শক্তিশালী কিন্তু আনুপাতিক। যেহেতু যুক্তরাষ্ট্র $28 বিলিয়ন মূল্যের শুল্ক আরোপ করেছে, আমরা 26 বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা ব্যবস্থা গ্রহণ করছি। এই শুল্ক জাহাজ থেকে শুরু করে বোরবন এবং মোটরবাইক পর্যন্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা এখন অন্যান্য পণ্য বিভাগ নির্বাচন করার জন্য 2 সপ্তাহের পরামর্শ শুরু করবে। কলম্বিয়ায় বোমা হামলায় 5 সেনা নিহত। কলম্বিয়ার আকস্মিক বোমা হামলায় 5 সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণ পশ্চিমে কাউকা অঞ্চলের বালবোয়া শহরে একটি সেতু মেরামতের কাজে নিয়োজিত সৈন্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কলম্বিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ হামলার নিন্দা এবং নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলার জন্য দায়ী কার্লোস প্যাটিনো গ্রুপ। এরা কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর ছায়া সংগঠন এস্তদো মেয়র সেন্ট্রালের সঙ্গে যুক্ত। এই গোষ্ঠীটি কলম্বিয়ার পশ্চিম, মধ্য এবং পূর্ব অঞ্চলের পাশাপাশি ভেনেজুয়েলা ও ইকুয়েডরের মাদক পাচার, চোরাচালান এবং চাঁদাবাজির মাধ্যমে নিজেদের অর্থায়ন যোগায়। এবার নাসার প্রধান বিজ্ঞানীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী জলবায়ু পরিবর্তন গবেষণাকে দুর্বল করার প্রশাসনিক পদক্ষেপের ধারাবাহিকতায় নাসা তার প্রধান বিজ্ঞানী ও আরও কয়েকজনকে বরখাস্তের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়। খবর এএফপির। আজ বুধবার এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে এই সিদ্ধান্ত আপাতত 23 জন কর্মীর উপর আরোপ করা হলেও আরও কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন একজন মুখপাত্র। প্রথম দফায় নাসার প্রধান বিজ্ঞানীর অফিস বাতিল করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বিশিষ্ট জলবায়ুবিদ ক্যাথরিন ক্যালভিন। তিনি জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু প্রতিবেদনে অবদান রেখেছেন এবং গত মাসে চীনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ জলবায়ু বিজ্ঞান সম্মেলনে অংশ নিতে তাকে এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিদের নিষিদ্ধ করা হয়। নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নার এক বিবৃতিতে বলেন, আমাদের কর্মী বাহিনীকে যথাযথভাবে পরিচালনার জন্য এবং নির্বাহী আদেশের সাথে সামঞ্জস্য রাখতে নাসা ধাপে ধাপে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে, যা রিডাকশন ইন ফোর্স নামে পরিচিত।